আমাদের যেমন ওয়াটার পোলোতে ওয়েস্ট বেঙ্গল খুব জাতীয় স্তরে ভালো, মানে গোল্ড মেডেল পায়, কিন্তু আমরা সুইমিংয়ে পিছিয়ে যাচ্ছি। কারণ একটাও সুইমিং পুল আমাদের রাজ্যে সেই আধুনিক সুইমিং পুল নাই, যেটা ট্যাঙ্গালোরে আছে, গুজরাটে আছে, বোম্বে আছে। সেখানে আমাদের রাজ্যে খুব পিছিয়ে আছে। সেগুলো যদি আরও আধুনিক জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে এখানে প্রতিভাবান রাজ্যে প্রচুর আছে, সেখান থেকে ভালো সুইমার হবে। আর 73 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন শিলান্যাস সেখানে করেছিল সুইমিং পুলের জন্যে, কিন্তু তারপরে শিলান্যাসই থেকে যায়। কিন্তু এই রাজ্য সরকার এই প্রথম আমাদের 19 সালে সুইমিং পুলের জন্যে 5 কোটি টাকা স্যাংশন করে। 16 সালে আমি যখন আমি দায়িত্বভার পাই, তখন এটা একটা ইলেকশনের মাধ্যমেই হয় বডিটা। 16 সালে পাওয়ার পরে এই নারুগোপাল মুখার্জি আমার পাশে এসে দাঁড়ায় এবং সর্বত্রভাবে সহযোগিতা করে নিজের ব্যক্তিগত অর্থনৈতিক প্লাস পরবর্তী পৌরসভার অর্থনৈতিক এখানে করে এইটার একটা যে শিবির, অর্থাৎ আজকে যে সুন্দর জায়গাটায় এসেছে, সেইটার অবদান আমাদের নারুগোপাল মুখার্জি করেছেন। আর মুর্শিদাবাদ মানে বহরমপুর আমাদের গর্ব, সেটা হচ্ছে আমরা এমন একটা স্পোর্টস এমপি পেয়েছি যে আজকে ভারতবর্ষ না আন্তর্জাতিক খ্যাত, এবং স্পোর্টসের এই বৃহত্তর ব্যাপারটা দেখে এবং এই ঐতিহাসিক সুইমিংয়ের দেখে জেনে উনি আমাদের সর্বত্রভাবে সহযোগিতা করবেন। Welcome to Podcast with Shuprabha. I am your host, Shuprabha Shaha. Today we are having a very special guest, Mr. Debendranath Das, who is the General Secretary of Murshidabad Swimming Association. I hope you all will love the video. Please watch the video till the end. কেমন আছো স্যার? খুব ভালো আছি। তুমি কিভাবে সুইমিংয়ের সাথে ইনভলভ হলে? আমি সুইমিংয়ের সঙ্গে ইনভলভ হলাম কারণ আমাদের গঙ্গার পাশেই হচ্ছে বাড়ি, এবং ছোটোবেলা থেকেই যে পৃথিবীর দীর্ঘতম সাঁতারটা সেটা আমাদের ক্লাব থেকেই হয়, সেটা হচ্ছে চকবাজার সবুজ সংঘ কলেজ ঘাটে। সেটা সেই 1943 থেকেই স্টার্ট হয়েছে, ব্রিটিশ আমল থেকে। তো আমরা যখন খুব ছোট, এই গঙ্গার ঘাটে দেখতে এসে আমরা যারা ব্যাচ পড়তো সেই ব্যাচটাকে দেখে আমরা খুব উৎসাহিত বোধ করতাম যে কোনো দিন যদি আমি সেই ব্যাচটা পড়তে পারি এবং এত বড় সাঁতারের সঙ্গে আমি যদি যুক্ত হতে পারি। পাশাপাশি আমরা যেহেতু গঙ্গার ধারে থাকি, সেহেতু এই গঙ্গাতে আমরা সুইমিং করতাম। তখন অল্প জল ছিল, আমরা গরমকালে এপার ওপার হতাম হেঁটে। একটা মাঝখানে একটা ওই কাঠের একটা মানে যেটা বাঁশ দিয়ে করে, সেই বাঁশের একটা এপার ওপার হওয়ার ছিল, মাঝখানে গ্যাপ থাকতো, নৌকো এপার ওপার হতো। তারপরেই যখন ফারাক্কা চ্যানেলটা হয়ে যায় এদিক দিয়ে, তখন এই গঙ্গাটা ভরাট হয়, অর্থাৎ হচ্ছে এপার ওপার চওড়া হয়ে যায়, তখন নৌকো এপার ওপার করে। তো অটোমেটিক নদীর ধারে হলে নদীর উপরে অ্যাট্রাকশন হয়, আর এত বড় একটা সুইমিং হয়, যে সুইমিংটা দেখে আমি না, এখানকার গোটা মুর্শিদাবাদবাসী একটা উৎসবের আকারে এটা দেখে এবং এটার সঙ্গে সবাই যুক্ত হতে আগ্রহী। আমরা সেরকম হই। পরবর্তী আমি ওই ক্লাবেরই সেক্রেটারি হই। তো কাজেই এইভাবেই আমরা এই সুইমিংয়ের সঙ্গে ইন্টারেস্ট হই, এবং সাঁতারটাও ওখান থেকেই শিখি। এপার ওপার বড়া গঙ্গায় হতাম। তো আস্তে 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 সুইমিংয়ের ব্যাপারে আমার আগ্রহটা বেড়ে যায়। এই করে সুইমিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তুমি বললে তুমি গঙ্গায় সাঁতার শিখতে, তো এরকম কোনো মজার গল্প আছে গঙ্গায় সাঁতার শেখার সময়? খুব মজার গল্প আছে। তখন প্রথম সাঁতার শিখেছি, ভরা গঙ্গা একদম, তখন জল ঘোলা। তো আমরা যেহেতু সোজা গঙ্গায় এপার ওপার করা যায় না, কারেন্ট আছে, তাই আমরা এখানে
কলেজ ঘাট আমাদের নামার কথা, কিন্তু আমরা এগিয়ে নেমেছিলাম জেলখানা ঘাটে, ক্রস করে ওপারে যাব। তো আমরা যখন নেমে গঙ্গাতে 4টা ছেলে আমরা ছিলাম, এপার ওপার করছি, তখন আমি খুব বেশি সাঁতারটার আয়ত্তে আনিনি, কিন্তু ওই ভরা গঙ্গায় কিন্তু তাদের সঙ্গে, তারা বেশ ভালো সাঁতার জন্য, তাদের সঙ্গে আমি সাঁতার কেটে ওপারে যাব। তো আমি ওদের সঙ্গে একসঙ্গে হয়েছে, ওরা মানে পাইলট হয়েছে, কেউ দুপাশে দুটো, যেরকম হচ্ছে ফাইটার প্লেনকে মেন প্লেনকে নিয়ে যায় ওইরকম আমাকে নিয়ে যাচ্ছে, আমি সাঁতরিয়ে যাচ্ছি ওপারে। গিয়ে ওপারে গিয়ে যখন উঠলাম, এবার হচ্ছে ওখানে এত কারেন্ট, দাঁড়াতে পারছি না, খুব আতঙ্কগ্রস্ত হয়েছে। তার মধ্যে মেঘ, তার মধ্যে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছি যে মনে হয় ডুবে যাব, মানে ওখানে গিয়ে দাঁড়াতে পারছি না, মানে একদম সাইডে গিয়ে। ভয়ের চোটে আমি কী করলাম, ওখান থেকে আবার সাঁতরাতে আরম্ভ করলাম। আমাদের যারা ছিল 3 জন, এত প্রবল ঢেউ এবং প্রবল ঝড় ঝাপটা তার মধ্যে আরম্ভ হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ভয়ের চোটে মনে হচ্ছে মরে যাব। আমি এপারে আসতে লাগলাম। সেটা এপারে আসতে গিয়ে কিলোমিটার খানিক দূরে এপারে এসে পৌঁছলাম, মোটামুটি শ্মশান ঘাটের ওখানে, যেখান থেকে আমরা নেমেছিলাম সেখান থেকে কিলোমিটার খানিক দূরে। কোনো রকম করে এসে যখন পৌঁছলাম, তখন মনে হলো যে সে মৃত্যুর মুখ থেকে এলাম, বিশাল একটা রিস্ক নিয়ে। এটা আমার খুব, এখনও মাঝে মধ্যে যখন স্বপ্নের মধ্যে ভেসে আসে তখন খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যে কী রিস্ক নিয়েছিলাম। এটা একটা আমার খুব মানে অভিজ্ঞতা বলো আর তোমার ভয়ের অভিজ্ঞতা বলো, একটা অভিজ্ঞতা হয়েছিল আমার জীবনে। তুমি তো অনেক বড় একটা পোস্ট হোল্ড করছো এই ক্লাবের, তো তোমার কি ভূমিকা অ্যাজ এ জেনারেল সেক্রেটারি মুর্শিদাবাদ সুইমিং ক্লাবের? তো এই সুইমিংটা এত বড় ব্যাপার, সেটা আজকে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্য নয়, দেশ নয়, এটা বহির্বিশ্বে এটা প্রসারিত হয়েছে। জানলে অবাক হয়ে যাবে যে এই সুইমিংয়ে আমেরিকা থেকে একসময় এসেছিল মার্কোস বলে, খুব বড় সাঁতারু। রোশন আলী এসেছিল বাংলাদেশ দিয়ে, বড় সাঁতারু। এবং সর্বপর আমার আমলে, অর্থাৎ হচ্ছে স্পেন থেকে আসছে, আর্জেন্টিনা থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, বাংলাদেশ তো আসেই, শ্রীলঙ্কা থেকে আসছে। সর্বোপরি আমাদের যে স্টেট, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট, জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে, ত্রিপুরা থেকে আরম্ভ করে, কর্ণাটকা, গুজরাট, মানে অল ওভার ইন্ডিয়া থেকেই ভালো সাঁতারুরা এখানে আসে। সর্বোপরি যে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হিসাবে আমাদের এই লং সুইমিংয়ের উপরে 17টা সাব কমিটি আছে, সেটাও টোটাল সেক্রেটারির উপর বর্তায়। কীরকম সাব কমিটি? প্রথম হচ্ছে ফাইন্যান্স সাব কমিটি, অর্থনৈতিক ব্যাপারটা তাদের সঙ্গে আলোচনা হয়। সেকেন্ড কি আছে, সিলেকশন কমিটি, অর্থাৎ এই যে দেশ বিদেশে সব থেকে যে সুইমাররা আসে, সিলেকশন করতে হয়। সেখানে সিলেকশন কমিটির যারা এক্সপার্ট সুইমার, যারা টেকনিক্যাল ব্যাপারটা বোঝে, সেই এক্সপার্টরা সেখানে থাকে। সেটারও হেড হচ্ছে জেনারেল সেক্রেটারি। তাহলে 2টো সাব কমিটি হলো। তৃতীয় নম্বর আসছে, এই যে সুইমিংটা হয় তার হচ্ছে যেখান থেকে স্টার্টিং হয় সেটা একটা সাব কমিটি, যেখান থেকে প্রথম আইরন দিয়ে 81 কিলোমিটার দিয়ে যখন যাবে সেটা একটা সাব কমিটি, তারও হেড সেক্রেটারি। তারপরে হচ্ছে জঙ্গিপুর, যেখান থেকে আর একটা রিসেপশন কমিটি, সেটারও হেড সেক্রেটারি। ওখান থেকে চলে আসো তুমি বহরমপুরে, যেখানে এন্ড হচ্ছে সেটার একটা সাব কমিটি, টার্মিনেশন কমিটি যেটা বলে। ওখান থেকে তুমি চলে আসো আমাদের হচ্ছে মেডিকেল কমিটি, অর্থাৎ এই যে বড় সাঁতার, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। বড় মানুষ দূর থেকে বুঝতে পারবে, ইনভলভ হলে বুঝতে পারবে যে কত বড় একটা সাঁতার। অ্যাজ এ কন্টিনিউ 81 কিলোমিটার, এটা ভাবাই যায় না। যখন কোনো ফরেনার বা অন্য লোকরা আসে শুনে অবাক হয়ে যায়, কন্টিনিউ
সব জায়গায় কী হয়, ম্যারাথন হয়, পট 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 করে হয়। 81 কিলোমিটার মানে একদম তারা অবাক হয়ে যায়, ফরেনার হোক এখানকার হোক বা যারা আছে। কিন্তু দুঃখের ব্যাপার, আমরা যে প্রচারে এত বড় ব্যাপারটা আমরা নিয়ে যেতে পারিনি। এটার একটা বিশাল প্রচার, সুইমিংয়ের ক্ষেত্রে সেই প্রচারটা আমরা কোনো সময় পাই না। কারণ হচ্ছে রিগার্ডিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট। অর্থাৎ মুর্শিদাবাদ এতটা পিছিয়ে আছে যে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, এখানে কোনো সেই রকম ব্যবসা বাণিজ্য নেই। আমরা পুরোপুরি ডিপেন্ড অফ ক্যালকাটা। ক্যালকাটা বেশ কী করে, তারা লোকালের উপরে প্রজেক্টে হাত দেয়। অটোমেটিক আমরা এখান থেকে পিছিয়ে যাচ্ছি। আর যেহেতু সুইমিংটা একদিনের, সেহেতু তারা ইন্টারেস্টেড হয় না, তারা লং টাইমের জন্য ইন্টারেস্ট হয়। অর্থাৎ পুজো 7 days 6 days তাদের অ্যাডগুলো চলে, এখানে একদিনের দিক কী হবে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি গভর্নমেন্ট যেভাবে এগিয়ে আসা উচিত সুইমিংয়ের ক্ষেত্রে, এটা লং সাঁতার বলে না, শর্ট সুইমিংও যেভাবে সরকার এগিয়ে আসা উচিত, সাপোর্টিং করা উচিত, ফাইন্যান্সিয়াল পাশে থাকা। কারণ এটা এমনই একটা এক্সারসাইজ, আজকে যে কোনো জায়গায় তুমি যাবে, সব জায়গায় ডাক্তাররা লিখিতভাবে দিচ্ছে যে যে কোনো অসুখের তুমি সুইমিংটা হচ্ছে মেডিসিন। অর্থাৎ তুমি যদি সুইমিংটা করো, অল বডি এক্সারসাইজটা হচ্ছে, তোমার যত প্রবলেম সব কিন্তু ওখানে কাটছে। প্লাস যখন ববিং নিচ্ছে, তোমার ডিপ্রেশন কাটছে। তুমি যাবে, দেখবে যে কোনো ডাক্তার কাছে যাবে, লাস্ট টাইমে যেটা গুড ডাক্তার, তারা কিন্তু প্রথমেই সুইমিংটা দেবে, যে সুইমিংটা 1 ঘন্টা করুন, আপনার কোমরের ব্যথা কমে যাবে, পায়ের ব্যথা কমে যাবে, মাথাটা যে সবসময় ধরে থাকে সেটা কমে যাবে। এবং বিশেষ করে ববিং নিয়ে শ্বাস প্রশ্বাস, সাফোকেশন, যেটা মানুষের সবচেয়ে ভয়ঙ্কর অসুখ, নিঃশ্বাস প্রশ্বাসের যেটা হয় না, হাঁপানি টাইপের যেটা বলে, সেটা একমাত্র ক্লিয়ার করতে পারে সুইমিং। তো মোটামুটি ধরো আমি এইরকমভাবে জড়িত হয়েছি, এত বড় দায়িত্ব, এই 17টা কমিটির হেড হতে হয়। এবার আমাদের ডিউটি ধরো অনেক, দায়িত্ব নিলেই তো হয় না, এগুলো সব ম্যানেজমেন্ট করতে হয়। কিভাবে কি করে এটা সুন্দরভাবে একটার সঙ্গে একটা চেন আপ করে। হ্যাঁ, সর্বোপরি যেটা বলতে হয় যে এত বড় সুইমিংটার ব্যাপারে আমাদের যে জেলা শাসক যেই আসুক, যেহেতু এই সংস্থার প্রেসিডেন্ট হচ্ছে জেলা শাসক, তিনি জেলা শাসক কাম আমাদের মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তো এত বৃহত্তর ব্যাপার, টাকা না, কোটি টাকা হলে এটা সম্ভব না যদি প্রশাসনিক সাপোর্ট না পায়। এই 81 কিলোমিটার লং, এখানে অনেক কটা পৌরসভা পড়ে, অনেক ব্লক পড়ে, এবং দুধারে যে মানুষ গ্যাদারিং হয়, লক্ষ লক্ষ লোক, মানে কেউ যদি না দেখে বুঝতে পারবে না। যার জন্যে যে বাইরের লোকরা যখন আসে, সে মিনিস্টার হোক বা খেলাধুলার লোকরা হোক বা যারাই আসে, আপ্লুত হয়ে যায় যে এত বড় ব্যাপার দেখে তারা অবাক হয় যে পৃথিবীর বুকে এত বড় জিনিস হয়। ওয়েস্ট বেঙ্গলে যখন সুব্রত মুখার্জি এসে এটা দেখলেন, 3 বার এসেছেন, তিনি এটা পর্যটনের সঙ্গে যুক্ত করতে বলছে যে পুজোতে যা ভিড় নয় তার চেয়ে এটা বেশি ভিড় হচ্ছে। আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই, যাই, যেখানে মুর্শিদাবাদের এই যখনই বলি যে আমি মুর্শিদাবাদে থাকি, সেখানে বলে আরে মুর্শিদাবাদে একটা বিশাল সাঁতার হয় না স্যার। তো এত নাম। তো কোনো এক জায়গায় আমি সুইজারল্যান্ডে যখন গিয়েছিলাম, তখন একজনাই আমাকে জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছেন। তো ট্যুর করছি, আমরা একটা বড় কোম্পানির সঙ্গে ট্যুরে গেছি, ফ্যামিলি ট্যুরে। তো বাঙালি ছিলেন উনি, ওখানকার ওই দেশের লোকাল, এই কথাবার্তা বাংলা শুনে যা হয় একটা অ্যাট্রাকশানে আসে। তা আমাদের কাছে এসছে, বললো কোথায় থাকুন আপনারা? তা আমি বললাম যে বহরমপুরে থেকে। বহরমপুরে মানে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ। কেন, কী ব্যাপার? বলছি ওখানে একটা বিশাল লং সাঁতার হয় না, 81 কিলোমিটার? বললো হ্যাঁ। কেন বলুন তো? বললো ওরে বাপরে, ওটা কী মানে ভয়ানক বড় ইয়ে। সবসময় আমরা ওটা টিভি চ্যানেলে অনেক সময় দেখি, আমরা অবাক হয়েছি যে এই লং সাঁতার ওখানে ইয়ে করে। আমরা বাঙালি খুব গর্ব অনুভব করি। তো আমাদের সত্যি করে যতটা আমাদের মুর্শিদাবাদে নাম নাই, বিদেশে তার চেয়ে বেশি নাম। বিশেষ করে কলকাতায় আমাদের যেখানে যাই, আমরা যে কোনো হাউসে লং সুইমিং সঙ্গে সঙ্গে বসতে দেয়, তারা যত রকম সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয়।
তো এটা আমাদের মুর্শিদাবাদের কিন্তু একটা বিরাট 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 ব্যাপার। তো এই মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের হিস্ট্রিটা একটু বলো আমাদের, কিভাবে স্টার্ট হলো? ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করবার জন্যে প্রথম এরা সংগঠিতভাবে এই সুইমিংটা প্রথম করে। সেটা হচ্ছে কিলোমিটার অল্প ছিল, 10 কিলোমিটার করেছিল, সেইটা বাড়তে 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 আজকে 81 কিলোমিটার, পৃথিবীর দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা। এবং এই সন্তরণ প্রতিযোগিতাটা অ্যাজ এ কন্টিনিউ হয়, কোনো ম্যারাথন মানে পাট পাট করে হয় না। এটা একটা মানে অনেক বড় ব্যাপার। এটা আমি বিশ্লেষণ আমার দ্বারা ঠিক হবে না। এই রকম করেই এটা 1943 সালে হয়েছে। তারপরে তাদের ইয়েটাকে আমরা আজ বহন করে চলছি এবং দিন দিন আমরা আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারছি। এটাও আমাদের গর্ব যে এটাকে আমরা টিকিয়ে রেখেছি। অনেকে বলে যে লং সুইমিং করে কি হবে, দাম কি আছে, শর্ট সুইমিং হচ্ছে ব্যাপার। কিন্তু এই লং সুইমিং আজকে অলিম্পিকে 10 কিলোমিটার হয়েছে, চীন অলিম্পিক থেকে আরম্ভ হয়েছে এবং হচ্ছে লাস্ট যে প্যারিস অলিম্পিক হলো তাতেও 10 কিলোমিটার আছে। অর্থাৎ এটার মান্যতা লং সাঁতারে পাচ্ছে। আর এটা হচ্ছে গেটওয়ে অফ ইংলিশ চ্যানেল। ভারতের যত বিখ্যাত সাঁতারু, মিহির সেন, আরতি সাহা, বুলা চৌধুরী, রেশমা শর্মা, রচনা, যত আছে, লাস্ট যে সায়নী দাস যে এখন করছে চ্যানেল, বিভিন্ন চ্যানেল করছে এখন, ফেমাস অফ মানে ওয়েস্ট বেঙ্গল বলো না, ভারতবর্ষের ফেমাস, সেও এইখান থেকে সাঁতার কেটে তারপরেই ওখানে চান্স পেয়েছে এবং সে আজকে বিখ্যাত হয়েছে। যত চ্যানেল সুইমার অর্থাৎ ইংলিশ চ্যানেল যতগুলো চ্যানেল কাটছে সব এখানকার থেকে হওয়ার পরেই কিন্তু তারা আজকে পৃথিবী বিখ্যাত হয়েছে। এটাও আমাদের একটা ঐতিহাসিক মানে গর্বের ব্যাপার যে আমরা অনেক প্রোডাকশান মানে এখান থেকে দিয়েছে। মানে প্রোডাকশান বলতে হচ্ছে সুইমার, আমরা চ্যানেল সুইমার দিয়েছি যারা সমুদ্রে মানে আজকে কৃতিত্ব করছে। আচ্ছা, এই যে 81 কিলোমিটার ধরে সাঁতার কাটছে, তো অনেকেই তো অসুস্থ হয়ে যেতে পারে মাঝখানে। হ্যাঁ, নিশ্চয়ই অসুস্থ হওয়ার চান্স থাকে। তো যেহেতু আমাদের বললাম যে টেকনিক্যাল কমিটি থাকে, প্রথম হচ্ছে আমরা যখন এন্ট্রি নিই তখন আমাদের কাছে আসে, তাতে আমরা 81 কিলোমিটার করতে গেলে মিনিমাম তাকে সুইমার হতে হবে 10 কিলোমিটারের। এবার আমরা যখন তারা এন্ট্রি করে আমরা দেখি তাদের সেইটা আছে কি না, তারপরে আমরা দেখি কি তারা ফিজিক্যাল ফিট আছে কি না, কারণ তাদের ওখান থেকে মেডিকেল টেস্ট করতে আমরা বলে দিই, সেই টেস্ট রিপোর্টগুলো আসে। তারপরে আমরা এখানে সরকারি মেডিকেল টেস্ট করাই, আমরা সরকারিভাবে তাদের এখানে মেডিকেলটা আবার হয় নামার আগে, একদিন আগে আমাদের মেডিকেল টেস্ট হয়, সেখানেও আমরা ফিটনেসটা দেখে নিই যে কোনো রকম কিছু, যদি তার কোনো রকম আনফিট অর্থাৎ হচ্ছে হার্টের প্রবলেম বা কিছুর প্রবলেম বা পালসের প্রবলেম, তাহলে সে বাদ হয়ে যায়। তো প্রচুর ক্যান্ডিডেট আছে, প্রথমেই আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল না হলে আমরা বাদ করে দিই। তারপরে আসে এইগুলো মেডিকেল ব্যাপারটা আসে। সর্বোপরি এই যে সুইমাররা করে, প্রত্যেকটা সুইমারের পিছনে একটা করে কান্ট্রি বোর্ড থাকে, অর্থাৎ নৌকো থাকে, মেশিন নৌকো না, কান্ট্রি বোর্ড, পলিউটেড না হয়, তার কাছে গ্যাস না যায়, তার জন্য কান্ট্রি বোর্ড। এখন যেটা কান্ট্রি বোর্ডের খুব অভাব, আমাদের প্রচুর টাকা খরচ করে এই কান্ট্রি বোর্ডগুলো বিভিন্ন জায়গায় দেয়, কারণ এখন সবই মেশিনারি বোট। তো এটা আমাদের একটা খুবই জোগাড় করা কঠিন হয়ে পড়ছে দিন দিন, তথাপি আমরা জোগাড় করছি। প্রত্যেকটা সুইমারের সঙ্গে একটা কান্ট্রি বোর্ড, তাতে একটা অফিসিয়াল থাকে আর একটা লাইফ সেভার থাকে, আর পার নৌকোতে 3 জন মাঝি থাকে যারা এটাকে টানে, 3 জন করে থাকে। তার সঙ্গে কি থাকে, আমাদের 2খানা লঞ্চ থাকে, একটাতে মেডিকেল টিম, সরকারি মেডিকেল ডাক্তার এবং নার্স এবং হচ্ছে অক্সিজেন থেকে আরম্ভ করে সবাই একটা লঞ্চে থাকে, সেটা পুরো পাশাপাশি চলে। আর একটা লঞ্চ
এগিয়ে থেকে চলে, মানে গার্ড দিয়ে। এবার হলো কি, একটার সঙ্গে একটা থাকে, কোনো আপদ বিপদ হলে তারা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পিক আপ করতে পারে। তারপরে কি থাকলে আমাদের নৌকো, কান্ট্রি বোর্ডের নৌকো পাইলট থাকে। এই এতগুলো ধরো সুইমার 20 জনের আছে, 20টা বোট তো থাকছেই, তার সঙ্গে আরও 2টো পাইলট বোট থাকে নৌকোতেই। তারা আমাদের খুব বিখ্যাত সুইমারদের রাখি, যারা যে কোনো হলে পরে সেভ করে তুলে আনতে পারবে, হলে পরে তাকে আমরা রেস্কিউ করতে পারবো, এটা থাকে। প্লাস প্রত্যেকটা অংশতে আমাদের জেলা শাসক খুব এটার ব্যাপারে, রেস্কিউর ব্যাপারে খুবই করছেন, যিনি রাজস্ব মিত্র আছেন। গত বছর তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকটা পাট করা, অর্থাৎ হচ্ছে জঙ্গিপুর, লালবাগ, তার আগে জিয়াগঞ্জ, তারপরে প্রত্যেকটাই যায় ট্রমা গাড়িগুলো, যে অ্যাম্বুলেন্স আছে, ট্রমা অ্যাম্বুলেন্স, প্রত্যেকটাকার জায়গায় রেস্কিউ করবার জন্য বাই রোডে থাকে। অর্থাৎ কেউ হলে পরে সঙ্গে সঙ্গে যেন বাই রোডে তাকে রেস্কিউ করা যায়। তাহলে এটা কত বড় ব্যাপার বুঝতে পারছো, যে একটা বিয়ের ব্যাপারে কোনো রকম কিছু নেই। এছাড়াও আমরা প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য ইন্স্যুরেন্স করা আছে, মিনিমাম 5 লাখ পার ইয়েতে। এবার আমরা চিন্তা ভাবনা করছি আরও 81 কিলোমিটার বাড়াবার, আমরা 10 লাখের কথা চিন্তা করছি, যে অন্তপক্ষে মিনিমাম এগুলো কিছুই না, কিন্তু রাখতে হয় যেন তারা অন্তপক্ষে কোনো রকম কোনো অসুবিধা হলে সেগুলো দিয়ে সেভ হতে পারে। কাজেই কোনো কিছু অ্যাক্সিডেন্টের মানে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি কারোর জন্য কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তবে সব রকম রেস্কিউ করার প্রিপারেশান থাকে। এই যে 81 কিলোমিটার ওরা সাঁতার কাটছে, তো শুরু কখন হয়? শুরু হয় ওদের যখন জাম্প দেওয়া হয়, সেটা হচ্ছে ভোর 5টার সময়। কিন্তু জাম্প দেওয়ার আগে তাদের প্রিপারেশান করতে হয়, অর্থাৎ তেল মাখা টাকা এসব নিয়ে 4টার সময় দিয়ে ওদের প্রিপারেশান করতে হয়। ভোর 5টায় ওরা হচ্ছে স্টার্টটা হয়। এখানে আমাদের 12.5 ঘন্টা টাইম থাকে, ওরা মোটামুটি 10 ঘন্টার মধ্যে ঢুকে যায়। আমাদের এছাড়াও আর একটা আমাদের হয়, সেটা হচ্ছে 19 কিলোমিটার মেয়ে এবং ছেলেদের, জিয়াগঞ্জ থেকে। সেটা মোটামুটি যখন 81 কিলোমিটার ক্রস করে একটার সময়, তখন ওখানে ওই মেয়ে এবং ছেলে ড্রপ করে, ওখানে মানে স্টার্টিংটা করে। তারাও একই সঙ্গে প্রায় আসে, কারণ এটা একদম হচ্ছে শর্ট সুইমিংয়ের মতো কম্পিটিশন হয় না, মানে খুব স্পিডি কম্পিটিশন হয় এই 19 কিলোমিটারটা। তোমার কি মনে হয় লোকজন অ্যাটলিস্ট বাচ্চাদের সুইমিং, বেসিক সুইমিংটা শেখা উচিত? অবশ্যই শেখা উচিত, অবশ্যই। একমাত্র সুইমিং বাচ্চাদের মানে কি বলবো সুস্থ রাখার পক্ষে। কাজে বাচ্চাদের সুইমিং শিখলে পরে সব দিক দিয়ে শারীরিক সুস্থ, পড়াশোনার ক্ষেত্রে তাদের যে মনোযোগ, একমাত্র সুইমিং করলেই আসতে পারে। কারণ এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি, কারণ আমার এটা লং টাইম ধরে সুইমিংয়ের সঙ্গে যুক্ত, ছোটোবেলা থেকে এখন অবধি আমরা সুইমিংয়ে যুক্ত, যে কন্টিনিউ আমরা দেখে যাচ্ছি এর গুণগুণগুলো। অনেক ইন্ডিয়ান সুইমার্সরা আছে যারা সাউথ এশিয়া গেমসে গোল্ড জিতেছে, কিন্তু অলিম্পিক্সে গিয়ে অত ভালো সাকসেস করতে পারেনি। এরকম কেন হচ্ছে ওদের সাথে? এরকম করা হচ্ছে মানে না বললেই নয়, আমাকে বলতে হচ্ছে যে অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা থাকে, তাদের পিছনে যেভাবে খরচ করা উচিত সেভাবে খরচ করা হয় না, অর্থাৎ প্র্যাকটিস। কারণ হচ্ছে বেশিরভাগ প্রতিভাবান ছেলে খুব গরিব, মানে অর্থনৈতিক খুব দুর্বল শ্রেণী থেকে উঠে আসে। একদিকে তারা অর্থনৈতিক পিছিয়ে যায়, আর একদিকে যেটা ভারতবর্ষের সবচেয়ে মানে বললে খারাপ লাগবে, যে সিলেকশানে খুব গলদ আছে, অর্থাৎ হচ্ছে জেনুইন পার্টি সিলেকশান পায় না, পুশিং দিক দিয়ে বেশি হয়। আমার এটা বলতে হচ্ছে এই জন্য খারাপ লাগছে, কিন্তু এটা ঘটনা। কারণ এমন জায়গা থেকে ব্যাপারগুলো আসে, ইচ্ছা না থাকলেও তাদের করতে হয়, তখন দেখা যায় অনেক ভালো প্রতিভাবান ছেলে বা মেয়ে বাদ চলে যায়, হারিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয় এই সুইমিং কম্পিটিশনে বা সুইমিং লাইনে কি কি চেঞ্জেস আনা উচিত যাতে এরা না হারিয়ে যায়? প্রথম থেকেই, যেহেতু এটা একটা স্বাস্থ্যের সঙ্গে জড়িত, প্রথম থেকেই
প্রাইমারি থেকে, যেটা বিদেশে আছে, একদম প্রাইমারি স্কুল থেকেই সুইমিংটা তাদের একটা পার্ট আছে, অর্থাৎ ছোট ছোট সুইমিং প্রত্যেকটি স্কুলেতে আছে। তা আমার মনে হয় প্রত্যেকটা সরকারের উচিত প্রত্যেকটা স্কুলে কম্পালসারি একটা সুইমিং পুল করা এবং প্রত্যেককে সেখানে ট্রেনিং দেওয়া বাচ্চা থেকে। তাতে কী হবে, আগামী দিন সুইমিংয়ের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ যেটা পিছিয়ে আছে সেই জায়গায় যাবে। এছাড়াও সুইমিং পুল করতে বাচ্চাদের ক্ষেত্রে করতে এমন খরচ নয়। আর যেটা আমরা খুব পিছিয়ে আছি, আধুনিক যে সুইমিং, অর্থাৎ হচ্ছে মানে বিশেষ করে সুইমিং পুলগুলো, সেগুলো আমাদের তো রাজ্যে নেই বলতে গেলে, একটাও আছে কিনা সন্দেহ। তো রাজ্যের কী করে হবে, ফ্র্যাকশন অফ টাইমে এখানে সুইমিংয়ে হার জিত আছে। কিন্তু সেই রকম উন্নত মানের যদি এখানে সুইমিং পুল হয়, আমাদের রাজ্যের কথা বলছি, তাহলে রেজাল্ট আগামী দিন ভালো আসবে। আমাদের যেমন ওয়াটার পোলোতে ওয়েস্ট বেঙ্গল খুব জাতীয় স্তরে ভালো, মানে গোল্ড মেডেল পায়, কিন্তু আমরা সুইমিংয়ে পিছিয়ে যাচ্ছি, কারণ একটাও সুইমিং পুল আমাদের রাজ্যে সেই আধুনিক সুইমিং পুল নাই, যেটা ট্যাঙ্গালোরে আছে, গুজরাটে আছে, বোম্বে আছে। সেখানে আমাদের রাজ্যে খুব পিছিয়ে আছে। সেগুলো যদি আরও আধুনিক জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে এখানে প্রতিভাবান রাজ্যে প্রচুর আছে, সেখান থেকে ভালো সুইমার হবে। ভারতের আর কি উদ্যোগ নেওয়া উচিত যাতে সুইমিংটা অ্যাজ এ স্পোর্ট খুব ভালোভাবে গ্রো করে? ভারতবর্ষে যেরকম ক্রিকেট যেভাবে অর্থনৈতিকভাবে পিছনে খরচ হয়, অন্য অন্য আছে, সেই পরিমাণে যদি এখানে সুইমিংয়ের ক্ষেত্রে একটু দেখা হয় এবং ফোকাসটা করা হয়, তাহলে এতে ইন্টারেস্ট লোকরা হবে, প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা দিকে আসবে এবং এই সুইমিংটা সেখানে পৌঁছবে। সুইমিং একটা ভালো জায়গা ভারতবর্ষ আগামী দিন জায়গা করতে পারে, অলিম্পিক হোক আর ইয়েতে। এটা দেখলে এটাতে আমাদের খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। কিভাবে তোমরা সুইমিংয়ের ইনফ্রাস্ট্রাকচার আর কোচিংটাকে ইমপ্রুভ করছো ডে বাই ডে? আমরা তো বলতে মানে লজ্জা নেই যে আমরা খুবই একটা মুর্শিদাবাদ বিশেষ করে খুব পিছিয়ে আছি। আমাদের প্রত্যেকটা জেলায় যেভাবে একটা না দুটো করে সুইমিং পুল আছে, এই জেলায় একটাও সুইমিং পুল নেই। আমরা এত বড় সংস্থা, এত বড় সুইমিং করছি, দুঃখের ব্যাপার আমরাও আমাদের নেই। এটা নিয়ে বরাবর চেষ্টা করেছি, কারণ আমরা এটা একটা ভলেন্টারি সার্ভিস দিয়ে এটার পিছনে, এর সঙ্গে অর্থনৈতিক কোনো ব্যাপার নেই। লোকে ভাবে এই সুইমিং অ্যাসোসিয়েশনে প্রচুর টাকা আছে, কিন্তু একদমই টাকা নেই, কোনো জায়গা দিয়ে আসে না। সরকার আমাদের এই বড় সুইমিংয়ের জন্য 5 লক্ষ দেয়। আর 73 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন শিলান্যাস সেখানে করেছিল সুইমিং পুলের জন্যে, কিন্তু তারপরে শিলান্যাসই থেকে যায়। কিন্তু এই রাজ্য সরকার এই প্রথম আমাদের 19 সালে সুইমিং পুলের জন্যে 5 কোটি টাকা স্যাংশন করে। তার মধ্যে 3,70,00,000 স্যাংশন হয়, টেকনিক্যাল মানে ইলেকট্রিক্যাল একটা অসুবিধার জন্যে, নন শিডিউল আইটেম যেটা বলে, সেই নন শিডিউল আইটেমটার জন্য 1,30,00,000 টাকা আবার পরবর্তী ঠিকঠাক করে পিডাব্লিউডি শিডিউল করে সেটা পাঠানো 5 কোটি টাকা স্যাংশন হয়। তার মধ্যে 2 কোটি টাকা ডিএম সাহেবের কাছে 19 সালে এসে পড়েছিল। আমরা খুব ভাগ্যবান, এই টাকা এতদিন ডিএম সাহেবদের উদ্যোগে এই টাকাটা ছিল, ওনাদের ইয়েতে অনেক কষ্ট উনি রেখেছেন। রাজস্বী মিশ্র যিনি এখন বর্তমান ডিএম, ইনি এই টাকাটা ফেরত না যায়, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাসোসিয়েশন এবং আমার মনে মুর্শিদাবাদবাসীও এটা ওনাকে স্মরণ করে রাখবেন এবং আগামী দিন ওনাকে বরণও করবেন, কারণ এইটা মুর্শিদাবাদবাসীর আকাঙ্ক্ষা। কারণ আমি সুইমিং করতে গিয়ে এতদিন ধরে যেটা দেখেছি, সবচেয়ে বেশি খেলাধুলার প্রতিভাবান ছেলে আছে সুইমিং এই জেলায়, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার যেখানে একটা সুইমিং পুল নেই। আমাদেরই অ্যাফিলিয়েটেড একটা সুইমিং পুল ছোট করেছে, সেটা পুকুর, তার মধ্যে হচ্ছে কি বলে ওই নিচে 8 সিসি ঢালাই করে হয়েছে,
সেইটাতেই 500 না 1000 লোক শিখতে যায়, সেটাও মাপের কিছু নেই। অর্থাৎ একটা স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল সুইমিং পুল করতে গেলে সেটা 50/25 হয়, 50 মিটার বাই 25 মিটার। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জেলা শাসক রাজশ্রী মিত্র, যেভাবে এই সুইমিং পুলের টাকাটা দিয়ে এই সুইমিং পুলটা গড়ে তুলছেন এবং একটা সুন্দর পরিকাঠামো করে গড়ে উঠছে। কারণ 16 to 18 মিটার ডেপথ, অর্থাৎ 18 মিটার নিচে গিয়ে 450 ডায়া উঠেছে, তার উপরে ক্যাপ পাইলিং, তার উপরে ট্রাইবিং, তার উপরে হচ্ছে ডেক ঢালাই হবে। কাজে এটা একটা অমর জিনিস হয়ে থাকলো। আমি জানি কৃষ্ণনাথ কলেজ, কৃষ্ণনাথ, রাজা কৃষ্ণনাথকে মনে করে রাখে, সে সব হারিয়ে গেছে, রাজত্ব হারিয়ে গেছে সবাই, কিন্তু কলেজটাকে তিনি করেছে বলে আজকে তিনি স্মরণীয় হয়েছেন। তা আমি মনে করব যে রাজশ্রী মিত্র এবং আমাদের রাজ্য সরকার স্মরণীয় হয়ে থাকবে এই মুর্শিদাবাদের এই সুইমিং পুল যদি গড়ে ওঠে। তো আমি যেটা বলছিলাম যে জেলা শাসক রাজ্য সরকার, তার সঙ্গে আমি আরেকটা নাম যুক্ত না করলে হয় না, সেটা হচ্ছে আমাদের এখানকার যে পৌরপিতা, আমাদের সংস্থার সহসভাপতি নারুগোপাল মুখার্জি, তার অবদান আমি অস্বীকার করতে পারি না। আজকে সুইমিং যেটা আমরা বলছি পুল হচ্ছে, সেটা একটা ডোবা ছিল, চারিদিকে একটা মানে গড্ডা যেটা বলে গর্ত, সাপে ভরা, এবং এটা নিয়ে সাপ নিয়ে অনেক লেখালেখি, অনেক কিছু হয়েছে। 16 সালে আমি যখন আমি দায়িত্বভার পাই, কারণ এটা একটা ইলেকশনের মাধ্যমেই হয় বডিটা, 16 সালে পাওয়ার পরে এই নারুগোপাল মুখার্জি আমার পাশে এসে দাঁড়ায় এবং সর্বত্রভাবে সহযোগিতা করে নিজের ব্যক্তিগত অর্থনৈতিক প্লাস পরবর্তী পৌরসভার অর্থনৈতিক এখানে করে এইটার একটা যে শিবির, অর্থাৎ আজকে যে সুন্দর জায়গাটা এসেছে, সেইটার অবদান আমাদের নারুগোপাল মুখার্জি করেছেন এবং তিনি এখনও করে যাচ্ছেন। আজকে যেটুকু আমি ডেভেলপ করতে পেরেছি, আজকে আমরা একটা ওইখানে বড় আমরা সুইমিং অ্যাসোসিয়েশনের অফিস ঘর করেছি দোতলায়। নারুগোপাল মুখার্জি যদি না থাকতো, এত সুন্দরভাবে আমরা এগুলো এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সর্বোপরি আমরা এবার অপূর্ব সরকারকে পেয়েছি, তিনি স্পোর্টসম্যান, তিনিও এগিয়ে এসছেন। আর মুর্শিদাবাদ মানে বহরমপুর আমাদের গর্ব, বা আমরা ঈশ্বরের একটা আমাদের প্রতি দান বলা যায়, সেটা হচ্ছে আমরা এমন একটা স্পোর্টস এমপি পেয়েছি যে আজকে ভারতবর্ষ না আন্তর্জাতিক খ্যাত এবং স্পোর্টসের, তাকে আমরা সাংসদ হিসাবে এখানে পেয়েছি। এই বৃহত্তর ব্যাপারটা দেখে এবং এই ঐতিহাসিক সুইমিংয়ের দেখে জেনে উনি আমাদের সর্বত্রভাবে সহযোগিতা করবেন এবং তিনি পাশে তো থাকবেন, যত রকম তিনি সহযোগিতার হাত এখানে বাড়িয়ে দেবেন এবং পরবর্তী উনি জেলা শাসকের সঙ্গে বসবেন। কাজেই একটা এমন সুন্দর পরিবেশ গড়ে উঠছে যে আমাদের বহরমপুর আগামী দিনে সাঁতারের জগতে একটা জায়গা নেবেই, আমি এটা আশা করছি। ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক মাপেরও এখান থেকে সাঁতার উঠবে, কারণ ওনার মতো একটা লোক এসেছে। প্লাস আমাদের জেলা শাসক খুব এইসব ব্যাপারে তৎপর এবং করে যাচ্ছেন নিজস্ব ভাবনা চিন্তায়, সহযোগিতায়, সর্বত্রভাবে এই ব্যাপারগুলো দেখছেন। পাশাপাশিতে যাদের কথা বললাম তারাও এটা করছেন। তো আশা রাখি যে বহরমপুরবাসী না, আমার মুর্শিদাবাদবাসী
এই সুইমিং কেন্দ্র করে তাদের যে চাহিদা সেটা আগামী দিন পূরণ হতে চাইবে। এবং যারা এই সুইমিংয়ে 1 তারিখে অংশগ্রহণ করছেন আমাদের এই দীর্ঘতম সাঁতারে, তাদেরকে আমি গুড লাক বলছি যে তারা প্রত্যেকেই জয়ী হবে এবং আগামী দিনে তারা ভারতবর্ষ খ্যাত হয়ে তাদের পরিচিতি বাড়বে, এই আশা রাখি। প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সবাই যেন এই সুইমিংয়ে 1 তারিখে সবাই প্রতি বছরের ন্যায় যেভাবে এখানে থেকে উৎসাহিত করে সাঁতারুদেরকে এটাকে একটা মানে কি বলবো একটা বড় জায়গায় নিয়ে যায়, সেটা আগামী 1 তারিখও সেই জায়গায় পৌঁছে দেবে এই আশা রেখে আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাই। থ্যাংক ইউ সো মাচ স্যার, তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তুমিও খুব ভালো, তুমিও সাঁতার টাতার সম্বন্ধে মনে একটু জানো। হ্যাঁ, আমার ছোটবেলায় মাই আমায় সাঁতার শিখিয়েছে, তা আবার গঙ্গায়। এবং আগামী দিনে এটা আরও সুন্দরভাবে সবাই এগিয়ে সেই জায়গাটাকে ধরে রাখবে। Thank you so much. Thank you for watching the video till the end. I hope you all have loved the video. Love you all. Jai Hind.